ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে 14 জন পুলিশ সহ নিহত 81। বিভিন্ন পয়েন্টে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র রাজধানী, বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা। শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দান আর গণগ্রেফতার বন্ধ করে সংলাপের উদ্যোগ নিতে সরকারকে আহ্বান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের। শিক্ষার্থীদের এক দফার সঙ্গে একাত্মতা, মির্জা ফখরুলের পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান নানকের। নাশকতাকারী ও পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগের হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনে রবিবার দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন জেলায় পুলিশ সহ এ পর্যন্ত ৭৪ জন নিহত হয়েছেন। ফেনীতে ৮ জন, কিশোরগঞ্জে ৫, নীলফামারীতে ৭ জন, নরসিংদীতে ৬ জন, সিরাজগঞ্জে ৬ জন, মুন্সিগঞ্জে ৩ জন, রংপুরে ৪ জন, মাগুরায় ৫ জন, সিলেটে ৫ জন, বরিশালে ১ জন, কুমিল্লায় ১ জন, চাঁদপুরে ১ জন, সাভারে ১ জন, বগুড়ায় ২ জন, জয়পুরহাটে ২ জন ও পাবনায় ৩ জন নিহত হয়েছেন। বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ কার্যালয় ও গাড়িতে। এদিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কুমিল্লার ইলিয়টগঞ্জে সংঘর্ষে নিহত হয়েছেন এক পুলিশ সদস্য। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়া। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত হয় অর্ধ শতাধিক। আগুন দেয়া হয় ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে। বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রীর বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়। বিএনপি ও আওয়ামী লীগের কার্যালয় এবং জেলা বাস মালিক গ্রুপ কার্যালয়ে আগুন দেওয়া হয়। ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বরিশাল। চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট এলাকায় বিক্ষোভকারীদের সাথে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে ২০ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অর্ধ শতাধিক। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। থেমে থেমে চলে সংঘর্ষ। সিলেটে পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। ছাত্রদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। বন্দরবাজার, সুরমা পয়েন্ট ও কোর্ট পয়েন্ট, কিনব্রিজ, তালতলা এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সিরাজগঞ্জের ছাত্র জনতা বাজার স্টেশন, পানির ফোয়ারা এলাকায় জড়ো হয়। মিছিল নিয়ে যায় এসএস রোডে। মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের কাছে গেলে দলের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। চলে গুলি। আগুন দেওয়া হয় আওয়ামী লীগ কার্যালয়ে। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কুমিল্লার ইলিয়টগঞ্জে সংঘর্ষে নিহত হয়েছেন এক পুলিশ সদস্য। মাগুরায় আন্দোলনকারীদের সাথে পুলিশ ছাত্রলীগের সংঘর্ষ হয়। এতে নিহত হন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি।
মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে সুপারমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় মুহুর্মুহু গুলিবর্ষণ করা হয়। আহত হন সাংবাদিক সহ শতাধিক। খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রংপুরে মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ ও আন্দোলনকারীরা। রংপুর টাউন চত্বরে জমায়েত হয় শিক্ষার্থী জনতা। পায়রা চত্বর থেকে মিছিল নিয়ে ছাত্রলীগ তাদের ধাওয়া দেয়। এ সময় সংঘর্ষ বাধে। নগরীর পায়রা চত্বরে সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন হারা ও তার গাড়ি চালককে পিটিয়ে হত্যা করা হয়। এর আগে সংঘর্ষে আহত এক যুবলীগ কর্মী মারা যায় রংপুর মেডিকেলে। ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়, সরকারি রাজেন্দ্র কলেজ ও বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। সুনামগঞ্জে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ হয়। শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সংঘর্ষ বাধে। পরে থেমে থেমে কোর্ট পয়েন্ট, জামতলা পুরাতন বাস স্টেশন সহ কয়েকটি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। নরসিংদীতে ইউপি চেয়ারম্যান সহ ৬ জনকে পিটিয়ে হত্যা করে আন্দোলনকারীরা। মাধবদী পৌরসভা সংলগ্ন বড় মসজিদের সামনে এই ঘটনা হয়। ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী বাস স্ট্যান্ড এলাকায় জড় হয় আন্দোলনকারীরা। অপরদিকে মাধবদী পৌরসভার সামনে এসপি ইনস্টিটিউট মাঠে অবস্থান করছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। বাধে সংঘর্ষ। লালমনিরহাটে পুলিশ আন্দোলনকারী ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কালীগঞ্জে ইউএনও অফিসে ইট পাটকেল ছোড়ে আন্দোলনকারীরা। টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের উপর গুলি ও হামলা চালায় ছাত্রলীগ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। সাভার ও আশুলিয়ায় ব্যাপক সহিংসতা হয়। ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেট অবরোধ করে রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জয়পুরহাটে আওয়ামী লীগ ও পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হয়ে মারা যান একজন, আহত হন অর্ধ শতাধিক। নীলফামারীতে গণমিছিলে বাধা দেয় পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। হয় ধাওয়া পাল্টা ধাওয়া। জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বাড়িতে ভাঙচুর করে আন্দোলনকারীরা। যশোর শহরের চাষলা মোড় থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মনিহারে পুলিশ বক্স ভাঙচুর করে আন্দোলনকারীরা। খাগড়াছড়িতে শিক্ষার্থী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ.এম. প্রফুল্ল। চাঁদপুর শহরে আন্দোলনকারীদের সাথে যুবলীগ, ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় অন্তত ৩০ জন। বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে রবিবার পুরো রাজধানী জুড়ে ছাত্র জনতার বিক্ষোভ রণক্ষেত্রে রূপ নেয়। রাজধানীতে পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দফায় দফায় পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হয়েছে ছাত্র জনতার। গোলাগুলি, ইট পাটকেলের আঘাতে ছাত্র জনতার অনেকেই আহত হয়েছেন। রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পার্কিংয়ে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সকাল 11টার আগে রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার, উত্তরা, যাত্রাবাড়ি এলাকার রূপনায় রণক্ষেত্রে। বিস্তারিত জানাচ্ছেন ফরুক বাবু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ কর্মসূচি বাস্তবায়নে সকাল 10টার কিছু পরেই রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের পার্কিংয়ে ছাত্র জনতার সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় ছাত্রলীগের। তার আগেই পার্কিংয়ে থাকা কয়েকটি মোটর বাইক ও বাসে আগুন দেয়া হয়। এর আগে রবিবার সকাল 10টার দিকে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকজনের ওপর চড়াও হলে আহত হন তারা। বেলা 11টা নাগাদ শাহবাগ এলাকা ছাত্র জনতা দখলে রেখে বিক্ষোভ করতে থাকে। তারা এক দফার দাবিতে রাস্তা দখলে নিয়ে অসহযোগ আন্দোলন কার্যক্রম বাস্তবায়ন করে। আমাদের ভাইদের রক্ত বিতাইতে আমরা দিব না। আজকে আপনার সন্তানকে যদি আপনার সামনে বেয়ে গুলি করতেন তখন আপনি কি করতেন? আগে পদে দেখ, তারপর ঘরে। ইনশাল্লাহ আমরা নার্ভাস হয়ে গেছি। জিনিসপত্র দামি কিনতে কিনতে আর আমরা পারি না। শুধু ছাত্রদের দাবি না, পুরো ফ্যামিলির দাবি। এক দফা দাবি প্রতি সমর্থন জানিয়ে সবাই রাজপথে নেমে আসুন। আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, সাধারণ নিজস্ব মানুষকে গুলি করা হয়েছে। কি আমাদের বিচার ব্যবস্থা তো নোংরা কেন? বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে ডাকা অসহযোগ কর্মসূচি বাস্তবায়নে শাহবাগে ছুটে আসেন নারী নেত্রীরাও। এই প্রহসন বন্ধ করতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে, এইটা ছাড়া আর কোনো পথ নেই। দরজা খোলা আছে বলছে বাচ্চারা বসতে চাইলে বসবে, এইদিকে দেখেন কি ম্যাসাকার করছে। শাহবাগের বিক্ষোভকারীরা পরিবাগ হয়ে বাংলা মোটর ও কারওয়ানবাজার এলাকা দখলে নেয়। সে সময় ছাত্রলীগ ও পুলিশের বাধার মুখে পড়ে ছাত্র জনতা। দুপুর 1টার পর থেকে কারওয়ানবাজার এলাকায় চলে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় গুলিবিদ্ধ কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়। প্রায় 5.5 ঘন্টা কারওয়ানবাজার এলাকায় সংঘর্ষ চলমান থাকে। কারফিউ জারির পর সন্ধ্যা 6:30টার দিকে পুলিশ সাজোয়া যান নিয়ে গুলি ছুড়ে ছাত্র জনতাকে কারওয়ানবাজার ও বাংলা মোটর এলাকা থেকে পিছু হাঁটতে বাধ্য করে। এ সময় পুলিশের সাথে উপস্থিত থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে রাজধানীর উত্তরার আজমপুরে ছাত্র জনতা, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে দুপুর 12টার দিকে। সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেয় বিক্ষোভকারীরা। তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এদিকে রাজধানীর আফতাবনগর এলাকায় সকাল 11টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়ো হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে তাদের উপস্থিতিও। ছাত্রদের সাথে যোগ দেন অভিভাবকরাও। দুপুর 12টার দিকে বিভিন্ন গলি থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধান সড়কে আসতে চাইলে প্রতিরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা। এক পর্যায়ে রামপুরা ব্রিজ, বাড্ডা, বনশ্রী, আফতাবনগর এলাকায় ছড়িয়ে যায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থকরা। বেলা 11টার দিকে সায়েন্স ল্যাব এলাকায় ছাত্র জনতা অবস্থান নেয়। পরে সেখানে মিছিল নিয়ে আসে ছাত্রলীগের নেতাকর্মীরা। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। রবিবার দিনভর স্থানীয় আওয়ামী লীগের সাথে ত্রিমুখী সংঘর্ষে যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে মিরপুর। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে মিরপুর 10 নম্বর থেকে মিরপুর 2, 11, 12, 13 নম্বর, কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায়। প্রায় 5.5 ঘন্টা ধরে চলা সংঘর্ষের পর পিছু হটে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিরপুর গোল চত্বর দখলে নেয় আন্দোলনকারীরা। মোহাম্মদ সেলিমের ক্যামেরায় মহবুল্লাহ মুহিবের রিপোর্ট।
সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিকেল 3:30টা পর্যন্ত মিরপুর 10 নম্বর ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে। নেত্রীর প্রশ্নে আমাদের কোনো ছাড় নেই, আমরা রাস্তাতে আছি, আমরা রাজপথে থাকবো এবং রাজপথে মোকাবেলা করব। শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে পুরো পাকিস্তানের পতাকা উড়াতে চায়। এই আন্দোলনের সাথে জড়িত জামাত এবং বিএনপি, জামাত শিবিরের যে সংগঠন সেটাকে নিষিদ্ধ করা হয়েছে, আজকে তারা মরণ কামড়ে নেমেছে। বিএনপি জামাত একসাথে হয়ে তাদের ওই স্বাধীনতা বিরোধী গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে চায়। সেখানকার 3 এমপি আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সকাল 11টার দিকে শুরু হয় সংঘর্ষ। 3 দিক থেকে আন্দোলনকারীদের আক্রমণে এক পর্যায়ে কোণঠাসা হয়ে পড়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্রায় 5.5 ঘন্টা ধরে চলে সংঘাত। নীরব দর্শক হয়ে গেলে আগ্নেয়াস্ত্রের মুহুর্মুহু শব্দে প্রকম্পিত হয় পুরো এলাকা। ফুটপাতের দোকানিদের রাখা কাঠের চৌকি হয়ে ওঠে শিক্ষার্থীদের ঢাল। সেই চৌকি নিয়ে গোল চত্বরের দিকে আগায় শিক্ষার্থীরা। পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। বিকেল 3:30টায় পুরো 10 নম্বর এলাকা চলে যায় আন্দোলনকারীদের দখলে। এ সময় পিছু হটে অলিগলিতে ঢুকে পড়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেখানে মুহূর্তেই তখন শিক্ষার্থী, অভিভাবক আর সাধারণ মানুষের উল্লাস। শিক্ষার্থীদের স্পষ্ট ঘোষণা, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই আন্দোলন সফল করেই মাঠ ছাড়বেন তারা। গুলি করে টিকতে পারে না, আমরা দখল নিছি 10 নম্বর, দেখাই দিয়েছে ছাত্র, দিছে যে স্টুডেন্ট পাওয়ার। যখন কোনো দেশ বিপদে পতিত হয় তখন আমরা জানি যে ছাত্রই বীর দর্বে এগিয়ে আসে। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আপনারা সবাই দেশবাসীর দোয়া করবেন। এটা জনতার আন্দোলন এবং ছাত্রদের আন্দোলন। দিনভর চলা এই সংঘর্ষে শিক্ষার্থী, অভিভাবক ও আওয়ামী লীগ নেতাকর্মী সহ আহত শতাধিক। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে বাধা দেন আর গণগ্রেফতার বন্ধ করে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। উদ্বেগ জানিয়েছেন ঢাকামুখী লং মার্চ নিয়েও। সোমবার সিরাজগঞ্জের একটি থানায় 13 জন পুলিশকে হত্যা সহ সারা দেশে প্রায় 100-র মতো মানুষের প্রাণহানিকে মর্মান্তিক বলে উল্লেখ করে তুর্ক বলেন, অবিলম্বে এই সহিংসতা বন্ধ হওয়া উচিত। শান্তিপূর্ণ সমাবেশ, স্বাধীন মত প্রকাশের অধিকার ও জীবনের নিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক নেতৃত্ব ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বিবৃতিতে তুর্ক বলেন, মানবাধিকার লঙ্ঘনকারী ও নির্দেশদাতাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। এসব গুরুতর ঘটনায় কোনো দায়মুক্তি হবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে এমন স্পষ্ট বার্তা দেওয়ার আহ্বানও জানান তিনি। তুর্ক বলেন, সরকারকে নিশ্চয়তা দিতে হবে যে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারীরা আক্রান্ত হবেন না। জন অসন্তোষ দমনের অব্যাহত চেষ্টা, অতিরিক্ত বল প্রয়োগ, সজ্ঞানে ভুল তথ্যের বিস্তার এবং সহিংসতার উস্কানি অবিলম্বে বন্ধ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আজ এক গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রবিবার সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ছাত্র, শিশু, জনতার রক্তে রঞ্জিত সরকার। সব শ্রেণী পেশা, দল মত নির্বিশেষে সব মানুষ ফুঁসে উঠেছে। আওয়ামী সরকার যে গণহত্যা চালিয়েছে তা ইতিহাসে বিরল। ছাত্র আন্দোলন দমন করতে আওয়ামী ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। সরকার নিজেদের বর্বরতা আড়াল করতে স্থাপনায় হামলা চালিয়ে বিএনপি সহ বিরোধী দলের উপর দায় চাপাচ্ছে। তথাকথিত তৃতীয় পক্ষ আবিষ্কারের বিরামহীন চেষ্টা জনগণ প্রত্যাখ্যান করেছে। চারদিকে শুধু নৈরাজ্য। সরকার পদত্যাগে যত দেরি করবে তত বেশি দেশ ও জাতির ক্ষতি হবে। ক্ষতি হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের। দলের সকল স্তরের নেতাকর্মী, সকল রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে এই আন্দোলনে শরিক হবার আহ্বান জানান মির্জা ফখরুল। ছাত্র জনতার কর্মসূচি বানচাল করতে সরকার আবারও নিরাপত্তা বাহিনী সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরকে ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়ে আরো হত্যা, নির্যাতন, দমন, নিপীড়ন অব্যাহত রেখেছে। ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে যে চূড়ান্ত আন্দোলন
সাফল্যের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে তাকে স্তব্ধ করার ক্ষমতা কারো নেই। দেশে আজ এক গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। সকল শ্রেণী পেশার মানুষ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়ে সামিল হয়ে গণজাগরণের সৃষ্টি করেছে। ছাত্রদের এই যৌক্তিক, ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি। আজ আমরা আবার নতুন করে ঘোষণাকে সমর্থন জানাচ্ছি। দানবীয় খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। সরকার পতনের এক দফা দাবি শিক্ষার্থীদের নয়, দাবি করে এর পিছনে জামায়াত শিবির ও বিএনপিকে দায়ী করছে আওয়ামী লীগ। সন্ত্রাস মোকাবেলায় আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের মাঠে নামার আহ্বান জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন সরকার পরিবর্তনের দাবি শিক্ষার্থীদের নয়, এটি বিএনপি জামায়াতের। সরকার পতনের নামে তারা দেশে হত্যা ও ধ্বংস চালিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় বলে অভিযোগ করেন নানক। শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ঘরে না ফিরতে নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। আমরা এই দেশ মাতৃকাকে ভালোবেসে ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। ধৈর্য, সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এদিকে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় সরকার, তবে অশান্তি সৃষ্টি করা হলে শক্ত হাতে দমনের হুঁশিয়ারিও দেন তিনি। রবিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের এক ব্রিফিংয়ে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এই গুজবের দ্বারা আক্রান্ত গোটা পৃথিবী, তারা কিন্তু নিজেরাই বলছে। ইউকে বলছে গুজবের উপর ভিত্তি করে ক্ল্যাশ হয়েছে। তার প্রধানমন্ত্রী কি বলেছে দ্য রায়টার্স উইল ফেস দ্য ফুল ফোর্স অফ ল। তো তারা তো এই কথা বলছে, এটা মানে কি যারা রায়ট করছে, সংঘাত সহিংসতা করছে, তার আইনের পূর্ণাঙ্গ দমন তাদের উপরে করা হবে। এই কথা তো তারাও বলছে, গোটা দুনিয়াতে তাই বলে। এখন আমাদেরও কথা হচ্ছে আইনের প্রয়োগ হবে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, নাশকতাকারী ও পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করা হবে। শুধু তাই নয়, কারফিউ লঙ্ঘন করে কেউ ঘর থেকে বের হলে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা, এমন হুঁশিয়ারি দেন তিনি। পুলিশ জানিয়েছে, দেশের 27টি থানা ফাঁড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশের মোট 14 সদস্য নিহত আর 3 শতাধিক আহত হয়েছেন। রিপোর্ট এসএম ফয়েজের। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় নির্মমভাবে 13 পুলিশ সদস্যকে হত্যা করেছে নাশকতাকারীরা। রবিবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, পুলিশ হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের প্রায় 350 পুলিশ সদস্য আহত হয়েছে এবং 3 জন পুলিশ সদস্য নির্মমভাবে নিহত হয়েছে। আজকেও সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় দায়িত্বরত 13 জন পুলিশ সদস্যকে তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। গতকাল আমরা দেখেছি খুলনা মেট্রোপলিটন এলাকায় একজন পুলিশ সদস্যকে সাপ মারার মতো তারা পিটিয়ে হত্যা করেছে। যথেষ্ট সহনশীলতা প্রদর্শন করেছি, যথেষ্ট সংবেদনশীলতা প্রদর্শন করেছি। আমাদের ব্যবস্থা গ্রহণ কোনো ছাত্রের বিরুদ্ধে নয়, আমাদের ব্যবস্থা গ্রহণ কোনো ছাত্রীর বিরুদ্ধে নয়, আমাদের ব্যবস্থা গ্রহণ সন্ত্রাসীদের বিরুদ্ধে, নাশকতাকারীদের বিরুদ্ধে, অগ্নিসংযোগকারীর বিরুদ্ধে, পুলিশ হত্যাকারীর বিরুদ্ধে। তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সংঘাত, সংঘর্ষ, গুলি আর পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত 81 জন নিহত হয়েছে, তাদের মধ্যে 14 জন পুলিশ সদস্য। স্পষ্ট ঘোষণা, কারফিউ চলছে। দেশের প্রচলিত আইনে কারফিউর ভিতরে কোনো লোক কোনো অবস্থাতেই ঘরের বাইরে হতে পারে না। সুতরাং যে কোনো লোক যে কোনো অবস্থায় ঘরের বাইরে হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেক্ষেত্রে আমাদের যে ব্যবস্থা সেটি 100% জিরো টলারেন্স এবং 100% আইন অনুযায়ী পরিচালিত হবে। কমিশনার বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্রছাত্রীদের যে আন্দোলন শুরু হয়েছিল তাদের এখন ঢাল হিসেবে ব্যবহার করছে দুর্বৃত্তরা। আন্দোলনকারীদের ঢাল হিসেবে ব্যবহার করে দুর্বৃত্তরা ঢাকা মহানগরী সহ সারা দেশে নজিরবিহীন অরাজকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। এ সহিংসতায় চরম জনদুর্ভোগের পাশাপাশি
বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হতাহতের মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। এতে রাষ্ট্রীয় সম্পদের অবর্ণনীয় ক্ষতিসহ সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে চরমভাবে। মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে কেউ নাশকতার চেষ্টা করলে তার পরিণতি হবে ভয়াবহ, এমন হুঁশিয়ারিও দিয়েছেন পুলিশ। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী আজ। তিনি একাধারে ছিলেন বীর মুক্তিযোদ্ধা, আধুনিক ফুটবলের প্রবর্তক, ক্রীড়া সংগঠক, সংস্কৃত মোনা এবং রাজনীতিবিদ। বর্তমান আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা তিনি। মাত্র ২৬ বছরের জীবনে সাজানো অসামান্য কর্মযোগ্য। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন খান। বহুমাত্রিক প্রতিভার অধিকারী শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট জন্ম নেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তারুণ্যের প্রতীক শেখ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক শেষ করেন। রাজনীতিতে তার হাতেখড়ি ছাত্রলীগের মাধ্যমে। স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়ার পাশাপাশি স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনীতিতে ভূমিকা রাখেন। রক্তাক্ত ১৫ আগস্টে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে শেখ কামালই প্রথম শহীদ হন নিষ্ঠুর নরপিশাচদের হাতে। মৃত্যুর মাত্র ১ মাস আগে বিয়ে করেছিলেন ক্রীড়াবিদ সুলতানা খুকিকে। শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সংগঠক হিসেবে তার দূরদর্শিতা প্রশংসনীয়। খেলাধুলাতেও তুখোড় ছিলেন ক্যাপ্টেন কামাল। ঢাকা আবাহনী লিমিটেড তার হাতেই তৈরি। ক্রীড়াক্ষেত্রে আধুনিকতার রূপকার তিনি। লিডারশিপ কোয়ালিটি, তোর তো কানেকশন আছে, তুই প্লেয়ারগুলো আন ফুটবলের একটা ফুটবল টিম বানায়, লেট আস মেক এ টিম উইচ উইল প্লে মডার্ন ফুটবল। হি ওয়াজ এ গুড প্লেয়ার, বাট ওর কনসেন্ট্রেশনটা খালি ফুটবল ছিল না, ওর কনসেন্ট্রেশন অনেক কিছু সাবজেক্ট ছিল। হি ওয়াজ এ ভিশনারি, যার অনেক শক্তি, অনেক লম্বা ফিউচার দেখা, পরিকল্পনা, খেলাধুলার প্রতি আগ্রহ, একটা নতুন কিছু করতে চাচ্ছে, আমাদের সবাইকে মুগ্ধ করলো। শেখ কামালের জীবনী বর্তমান প্রজন্মের অনুপ্রেরণা বলেও মনে করেন তাকে কাছ থেকে দেখা ক্রীড়া ব্যক্তিত্বরা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে ১৪ জন পুলিশ সহ নিহত ৮১। বিভিন্ন পয়েন্টে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র রাজধানী। বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা। শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দান আর গণগ্রেফতার বন্ধ করে সংলাপের উদ্যোগ নিতে সরকারকে আহ্বান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের। শিক্ষার্থীদের এক দফার সঙ্গে একাত্মতা মির্জা ফখরুলের। পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান নানকের। নাশকতাকারী ও পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগের হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ১০টায় ৯টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।